সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি তোমাদের দোয়ায় ভালো আছি। গত 24শে মার্চ 2020 ইংরেজি হতে আজ পর্যন্ত অর্থাৎ করোনাকালীন সময়ে আমি যে কবার তোমাদের সামনে অনলাইন ক্লাস নিতে উপস্থিত হয়েছি, তার মধ্যে আজকে আমি 377 নম্বর অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তো আমি আশা করব তোমরা সবাই ভালো আছো এবং তোমরা সবাই শেষ পর্যন্ত আজকের ক্লাসের শেষ পর্যন্ত আমার সাথে উপস্থিত থাকবে। প্রিয় শিক্ষার্থী, তো আজকে আমি অনেক গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার টপিকস হচ্ছে আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব। আইনস্টাইনের কি তত্ত্ব? আপেক্ষিক তত্ত্ব। আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব আলোচনা করার পূর্বেই আমি তোমাদের প্রতি অনুরোধ রাখবো, তোমরা যেন আজকের অনলাইন ক্লাসের লিঙ্কটি তোমরা তোমাদের প্রত্যেকের আইডিতে শেয়ার করে দাও। কারণ তোমরা লিঙ্কটি শেয়ার করলে তোমাদের সাথে থাকা বন্ধু বান্ধবরাও দেখতে পারবে, অর্থাৎ বিভিন্ন কলেজের বন্ধু বান্ধবরাও কি করতে পারবে, দেখতে পারবে। আর তোমরা আজকের ক্লাসে যখন আমি আলোচনা করব, তখন তোমরা যদি বুঝতে না পারো তাহলে আমাকে মেসেজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, স্যার আমি বুঝতে পারতেছি না। আমি সর্বোচ্চ চেষ্টা করব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আর লেখা যদি স্পষ্ট না হয়, অর্থাৎ ক্লাসের লেখাগুলি যদি, বোর্ডের লেখাগুলি যদি স্পষ্ট না হয়, তাহলে সেই ক্ষেত্রেও আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি চেষ্টা করব সেটা বুঝিয়ে বলার জন্য। তাহলে প্রিয় শিক্ষার্থী, চলো আমরা ক্লাসে চলে যাই। আমাদের আজকের টপিক ছিল আইনস্টাইনের কি আপেক্ষিক তত্ত্ব। আমরা এর পূর্বের ক্লাসে পড়ছিলাম যে ঊনবিংশ শতাব্দীর অন্যতম একজন বিজ্ঞানী হচ্ছেন আইনস্টাইন। ঊনবিংশ শতাব্দীর অন্যতম একজন বিজ্ঞানী হচ্ছেন আইনস্টাইন, এবং মডার্ন ফিজিক্স মূলত আইনস্টাইন এর হাত ধরে শুরু হয়েছে। ঠিক আছে, আইনস্টাইন, আমরা পূর্ববর্তী আলোচনায় আমরা দেখছিলাম যে আইনস্টাইন যখন আপেক্ষিকতার তত্ত্ব আবিষ্কার করতেছিলেন, তখন কিন্তু তার ওয়াইফ মিলাভ পুত্র সন্তান কি করছিলেন, জন্ম দিয়েছিলেন। যার কারণে আইনস্টাইনের সাথে তার ওয়াইফের তেমন কি করা হতো না, আলোচনায় বসা হতো না। ঠিক আছে, কিন্তু তারপরও আইনস্টাইন যখন রাত জেগে রিসার্চ করতেন, গবেষণা করতেন, অর্থাৎ থিওরি নিয়ে চিন্তা ভাবনা পড়ালেখা করতেন, তখন আইনস্টাইনের ওয়াইফ মিলাভ এসে তাকে বলতেন, রাত হয়ে গেছে, এত রাতে চলো ঘুমিয়ে যাব। তারপরও আইনস্টাইন তখন বলতেন, আমাদেরকে পঞ্চ ইন্দ্রিয় থেকে মুক্ত হতে না পারলে আমরা কখনো ডিজিটাল বিশ্ব বা আধুনিক বিশ্ব সম্পর্কে কি করতে পারবো না, ধারণা করতে পারবো না। কারণ পঞ্চেন্দ্রিয় আমাদের কি বানাতে পারে, বোকা বানাতে পারে। যার কারণে আইনস্টাইনের ওয়াইফ বলতেন, যদি কোনো একটি ফুলের সুবাস তুমি নিতে যাও, তোমার কাছে ঠিক যেরকম মনে হবে, তোমার আশেপাশে অন্যজনের কাছে একই রকম মনে নাও হতে পারে। অর্থাৎ একটি ফুলের সুবাস বা একটি ফুলের রং পৃথিবীর সব মানুষের কাছে একই রকম হবে এরকম কোনো কথা নেই। অর্থাৎ এটা ভিন্ন ভিন্ন মানুষের কাছে ভিন্ন ভিন্ন রকম মনে হতে পারে। যদিও বা তোমার সব জায়গায় ভিন্ন ভিন্ন মনে হলো, অর্থাৎ ভিন্ন ভিন্ন মানুষের কাছে ভিন্ন ভিন্ন মনে হলো, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল মানুষকে সেটা কেমনে বুঝাবে। ঠিক আছে, এই কথাগুলি যখন আলোচনা করতেন, তখন আইনস্টাইন বলতেন পৃথিবীর কোনো কিছুই কি নয়, পরম নয়। পৃথিবীর সব কিছুই আপেক্ষিক, অর্থাৎ একটির সাপেক্ষে আরেকটিকে কি করা যায়, আলোচনা করা যায় বা তুলনা করা যায়। ঠিক আছে, তখন তিনি বলতেন, বিজ্ঞানী নিউটন সাহেবের ক্লাসিক্যাল মেকানিক্স যখন শুরু হয়েছিল বা নিউটনীয় বলবিদ্যা যখন শুরু হয়েছিল, অর্থাৎ 1500 শতাব্দীর পরে, 1550 সালের পরে 1800 সাল পর্যন্ত বিজ্ঞানীরা শুধুমাত্র স্থূলকার বস্তু সম্পর্কিত ঘটনা নিয়ে কি করছিলেন, আলোচনা করছিলেন। ঠিক আছে, ওই সময়ে বিজ্ঞানী নিউটন বা গ্যালিলিও ধরে নিয়েছিলেন যে সময়, ভর এবং দৈর্ঘ্য এগুলি নিরপেক্ষ।
এগুলি কি নিরপেক্ষ, অর্থাৎ নিরপেক্ষ কি রকম নিরপেক্ষ, কারণ এরা কি হতে পারে না, একটি আরেকটির সাপেক্ষে পরিবর্তন হতে পারে না। অর্থাৎ এগুলিকে ফর্ম ধরে নিয়েছিলেন কে, আইনস্টাইন। কি কি? স্থান, কাল, ভর। স্থান, কাল, ভর, সময়, ভর বা স্থান, এগুলি বিজ্ঞানী নিউটন বা গ্যালিলিও সম্পূর্ণরূপে স্থির বা অপরিবর্তনীয় ধরে নিয়েছিলেন। কিন্তু 1905 সালে এসে বিজ্ঞানী আইনস্টাইন দেখতে পাইছিলেন যে সময়, ভর বা স্থান এগুলি সবগুলি পরিবর্তনশীল, অর্থাৎ সময়ের সাপেক্ষে বা ভরের সাপেক্ষে বা স্থানের সাপেক্ষে কোনো না কোনো কিছু কি হতে পারে, পরিবর্তনশীল হতে পারে। অর্থাৎ এগুলি কোনোটাই নিরপেক্ষ নয়, এগুলি সবগুলি কি আপেক্ষিক। সময়, ভর, স্থান এগুলি সবই আপেক্ষিক। কে বললেন? আইনস্টাইন বললেন। এটা বলছেন কে? আইনস্টাইন। আর এটা বলছেন কে? নিউটন। কে বলছিল? নিউটন। নিউটন বলছিল নিরপেক্ষ, এবং আইনস্টাইন আসে বলতেছে যে এটা অবশ্যই কি হবে, পরিবর্তন হবে। লেখা না বুঝলে কাইন্ডলি আমাকে একটু জানাইও প্লিজ, কারণ আমার এখানে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, সুতরাং অবশ্যই লেখা না বুঝলে আমাকে জানালে আমি চেষ্টা করব সমস্যাটা সলভ করার জন্য, ঠিক আছে? তাহলে তিনি এই যে স্থান, ভর, কাল এগুলি পরিবর্তনশীল, এটার উপর ভিত্তি করে একটি তত্ত্ব উপস্থাপন করছিলেন। সেই তত্ত্বের নাম দিয়েছিলেন আপেক্ষিকতার তত্ত্ব। সেই তত্ত্বের নাম দিয়েছিলেন কি? আপেক্ষিকতার তত্ত্ব। সেই আপেক্ষিকতার তত্ত্বটা তিনি উপস্থাপন করছিলেন, আপেক্ষিকতার তত্ত্ব তিনি উপস্থাপন করছিলেন 1905 সালে। 1905 সালে। এটার উপর তাকে 1921 সালে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। নোবেল পুরস্কারে ভূষিত করা হয় 1921 সালে। তাকে এই আপেক্ষিক তত্ত্ব আবিষ্কারের জন্য নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। আইনস্টাইন আপেক্ষিকতার তত্ত্বকে দুইটি ভাগে ভাগ করছিলেন। কয়টি ভাগে ভাগ করছিলেন? দুইটি ভাগে ভাগ করছিলেন। একটাকে বলা হয় আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব বা বিশেষ আপেক্ষিকতার তত্ত্ব, আরেকটাকে বলা হয় আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব। আপেক্ষিকতার কি তত্ত্ব? সাধারণ তত্ত্ব। আপেক্ষিকতার বিশেষ তত্ত্বটা তিনি আপেক্ষিকতার বিশেষ তত্ত্বটা বা বিশেষ আপেক্ষিকতার তত্ত্বটা দিয়েছিলেন 1905 সালে। আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব, আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব, এটি তিনি উপস্থাপন করছিলেন 1905 সালে। 1905 সালে এটাকে বলা হয় স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, ঠিক আছে কিনা? এটা তিনি প্রকাশ করছিলেন তার একটি প্রকাশনা, যেটার নাম ছিল গতিশীল বস্তুর তড়িৎ গতিবিদ্যা। গতিশীল বস্তুর তড়িৎ গতিবিদ্যা, গতিশীল বস্তুর তড়িৎ গতিবিদ্যা, তড়িৎ গতিবিদ্যা, ঠিক আছে? গতিশীল বস্তুর তড়িৎ গতিবিদ্যা নামক একটি প্রকাশনা, যাকে ইংরেজি বলতে বলা হয় দ্য ইলেকট্রোডাইনামিক্স অফ মুভিং বডিজ। দ্য ইলেকট্রোডাইনামিক্স of moving bodies, the electrodynamics of moving bodies নামক একটি প্রকাশনা বা গতিশীল বস্তুর তড়িৎ গতিবিদ্যা নামক একটি আন্তর্জাতিক প্রকাশনায় তিনি এই বিশেষ আপেক্ষিকতার তত্ত্ব বা আপেক্ষিকতার বিশেষ তত্ত্বটি 1905 সালে কি করছেন? উপস্থাপন করছিলেন। তার আরেকটি তত্ত্ব ছিল আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব বা সাধারণ আপেক্ষিকতার তত্ত্ব। সাধারণ আপেক্ষিকতার তত্ত্ব, এটি তিনি 1916 সালে কি করেন? প্রকাশ করেন। কি তত্ত্ব? এক নম্বর ছিল বিশেষ আপেক্ষিকতার তত্ত্ব বা আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব। এই আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব বা বিশেষ আপেক্ষিকতার তত্ত্বটা তিনি তার একটি ইন্টারন্যাশনাল জার্নাল বা প্রকাশনা, যেটিতে 1905 সালে গতিশীল বস্তুর তড়িৎ গতিবিদ্যা নামে বা দ্য ইলেকট্রোডাইনামিক্স অফ মুভিং বডিজ নামে একটি প্রকাশনায় এই বিশেষ আপেক্ষিকতার তত্ত্ব নিয়ে আলোচনা করছিলেন। এবং দুই নম্বর হচ্ছে তার সাধারণ আপেক্ষিকতার তত্ত্ব বা আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব। এই তত্ত্বটি তিনি 1916 সালে দ্য ফাউন্ডেশন অফ দ্য জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, দ্য ফাউন্ডেশন অফ দ্য জেনারেল
theory of relativity, the foundation of the general theory of relativity নামক একটি আন্তর্জাতিক প্রকাশনায় 1916 সালে সাধারণ আপেক্ষিকতার তত্ত্ব বা আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব নিয়ে তিনি কি করছিলেন, আলোচনা করছিলেন। আমি এই আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব নিয়ে এই অধ্যায়ে একটু বেশি করে আলোচনা করব, কারণ আমাদের সিলেবাসে আপেক্ষিকতার বিশেষ তত্ত্বটা বিস্তারিত বর্ণনা করা আছে, কিন্তু সাধারণ তত্ত্বটা যেমন বর্ণনা নেই। শুধুমাত্র আমরা সাধারণ তত্ত্বটা কি জিনিস সেটা আমরা আলোচনা করব পরবর্তী আলোচনায়, এবং আপেক্ষিকতার বিশেষ তত্ত্বকে একটু বিস্তারিতভাবে আলোচনা করবেন। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, এই দুটি তত্ত্বের সাহায্যে আইনস্টাইন দেখাতে সক্ষম হন যে স্থান, ভর, কাল এগুলি কোনোটাই নিরপেক্ষ নয়, এগুলি সবগুলি পরিবর্তনশীল। যা চিরায়ত বলবিজ্ঞানে চিরায়ত বলবিজ্ঞান মানে কি, নিউটনীয় বলবিজ্ঞান যেটা আছে, অর্থাৎ নিউটন সাহেব যে বলবিজ্ঞান আবিষ্কার করছিলেন সেই বলবিজ্ঞানে এগুলিকে নিরপেক্ষ ধরে নেওয়া হয়েছিল, কিন্তু আইনস্টাইন এগুলিকে দেখাইছেন যে, অর্থাৎ বিশেষ তত্ত্ব বা আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব বা সাধারণ তত্ত্বের মাধ্যমে দেখাইছেন যে স্থান, কাল, ভর এটা কোনোটাই কি হতে পারে না, করণ থাকতে পারে না, এরা সবগুলি কি হয়, পরিবর্তন হয়। অর্থাৎ কোন বিষয় অন্য কোন বিষয়ের সাপেক্ষে কি হয়, পরিবর্তন হয়, বিবেচিত হয়, তুলনা করা যায়, তখন সেটাকে আমরা বলবো আপেক্ষিকতা। আপেক্ষিকতাকে আমি কি বলছিলাম, অর্থাৎ একটি বস্তুর সাপেক্ষে অন্য একটি বস্তুকে যদি বিবেচিত করি, অর্থাৎ মনে করো রহিমের সাপেক্ষে করিম গতিশীল, করিমের সাপেক্ষে রহিম স্থির, পৃথিবীর সাপেক্ষে সূর্য ঘুরতেছে, সূর্যের সাপেক্ষে পৃথিবী ঘুরতেছে, এইরকম একটা বস্তুর সাপেক্ষে যখন আমরা আরেকটা বস্তুকে তুলনা করব, তখন সেটাকে আমরা বলবো আপেক্ষিকতা। তখন সেটাকে আমরা কি বলবো, আপেক্ষিকতা বলবো। তাহলে আমি আপেক্ষিকতার কয়টা থিওরির কথা বলছিলাম, আপেক্ষিকতার দুইটা থিওরির কথা বলছিলাম। একটাকে বলছিলাম আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব, আরেকটাকে বলছিলাম সাধারণ আপেক্ষিকতার তত্ত্ব বা আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব। আমি এখানে আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব নিয়ে সামান্য পরিমাণে আলোচনা করব, এরপরে আমি আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব চলে যাব, আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব নিয়ে একটু আলোচনা করব। দেখো আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব, আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব, আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব। প্রিয় শিক্ষার্থী, তোমরা প্রত্যেকে তোমাদের আজকের ক্লাসের লিংকটা তোমাদের আইডিতে শেয়ার করবে, কারণ তোমাদের আইডিতে শেয়ার করলে সেটা তোমাদের অন্যান্য বন্ধু বান্ধব তোমাদের যারা সংযুক্ত আছে তারা কি করতে পারবে, দেখার সুযোগ পাবে। তাহলে কি সেটা ভালো হবে না? সুতরাং তোমরা পারলে তোমাদের আইডিতে লিংকটা শেয়ার করো। দেখো আমরা আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব নিয়ে একটু আলোচনা করব। দ্য জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব শুধুমাত্র ঊর্ধ্বে বা নিম্নে গতিশীল, ঊর্ধ্বে বা নিম্নে গতিশীল বস্তুসমূহ বা সিস্টেম, বস্তুসমূহ বা কি সিস্টেম নিয়ে আলোচনা করছে। আমি আবার বলছি, আদর্শ আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব কি কি নিয়ে আলোচনা করছে, ঊর্ধ্বে বা নিম্নে গতিশীল, ঊর্ধ্বে বা নিম্নে গতিশীল ব্যবস্থা বা সিস্টেম নিয়ে কি করছে, আলোচনা করছে। যেমন সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, আবার বলছি যেমন সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, উল্কাপিণ্ড প্রভৃতির গতি, উল্কাপিণ্ড প্রভৃতির কি গতি, মাধ্যাকর্ষণ এবং সমগ্র মহাবিশ্বের গঠন, আমি আবার বলতেছি ধূমকেতু, উল্কাপিণ্ড, নক্ষত্র, সূর্য, চন্দ্র এবং অন্যান্য গ্রহ, মাধ্যাকর্ষণ এবং সমগ্র মহাবিশ্বের গঠন সম্পর্কে আইনস্টাইনের বৈজ্ঞানিক ও দার্শনিক মতবাদসমূহ এই আপেক্ষিকতার সাধারণ তত্ত্বে স্থান পেয়েছে। আপেক্ষিকতার সাধারণ তত্ত্বে কি পেয়েছে, স্থান পেয়েছে। এটি প্রকাশিত হয় 1916 সালে। 1916 সালে আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের তুলনায় সাধারণ তত্ত্ব অনেক বেশি জটিল।
আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের তুলনায় সাধারণ তত্ত্ব অনেক বেশি জটিল। আমি আবার একটু সাধারণ তত্ত্বটা আলোচনা করতেছি। সাধারণ তত্ত্ব হচ্ছে মূলত কোন সিস্টেম বা ব্যবস্থা কিরকম সিস্টেম বা ব্যবস্থা যেগুলি ঊর্ধ্বে বা নিম্নে গতিশীল এরকম সিস্টেম বা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন পৃথিবী, যেমন সূর্য, যেমন ধূমকেতু, যেমন উল্কাপিণ্ড, যেমন নক্ষত্র, যেমন অন্য আরো কিছু, এবং মাধ্যাকর্ষণ শক্তি ও সমগ্র মহাবিশ্ব কিভাবে গঠিত হয়েছে, কি কি উপাদান রয়েছে, সেগুলি আইনস্টাইনের যে তত্ত্বে আপেক্ষিকতার তত্ত্বের যে অংশে আলোচনা করা হয়েছে সেই অংশটাকে বলা হয় আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব। সেই অংশটাকে বলা হয় কি? আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব। বুঝা গেছে? আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের চেয়ে অনেক বেশি জটিল, অনেক বেশি জটিল। সেই জন্য বিজ্ঞানীরা আপেক্ষিকতার বিশেষ তত্ত্বকে আপেক্ষিকতার সাধারণ তত্ত্বের একটি অংশ হিসেবে বিবেচনা করছেন। আপেক্ষিকতার সাধারণ তত্ত্বকে আপেক্ষিকতার বিশেষ তত্ত্বকে আপেক্ষিকতার সাধারণ তত্ত্বের একটি অংশ হিসেবে বিবেচিত করছেন। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব নিয়ে একটু ধারণা পেয়েছো, কারণ আমরা সাধারণ তত্ত্বটা এই ক্লাসে আলোচনার বিষয় নয় বা বিবেচ্য বিষয় নয়। এটা পরবর্তী ক্লাসে এটা নিয়ে কি করা হবে? আলোচনা করা হবে। এখানে শুধুমাত্র আমরা আলোচনা করব আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব নিয়ে। আপেক্ষিকতার কি নিয়ে? বিশেষ তত্ত্ব নিয়ে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব কি জিনিস? আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব 1905 সালে বিজ্ঞানী আইনস্টাইন অর্থাৎ আধুনিক পদার্থবিজ্ঞানের আমি যাকে রূপায়ক বা সূচনাকারী বলবো, সেই বিজ্ঞানী আইনস্টাইন কি করছেন? তার একটি ইন্টারন্যাশনাল প্রকাশনা গতিশীল বস্তুর তড়িৎ গতিবিদ্যা, গতিশীল বস্তুর কি বিদ্যা? তড়িৎ গতিবিদ্যা নামক একটি প্রকাশনা, যেটাতে এই আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব নিয়ে তিনি কি করছেন? আলোচনা করছেন। তিনি আলোচনা করার পূর্বে বিজ্ঞানী মাইকেলসন এবং মার্লি একটি কাল্পনিক মাধ্যম ইটা নিয়ে পরীক্ষা করেছিলেন। অর্থাৎ তখন তার আইনস্টাইনের আপেক্ষিকতার আগ পর্যন্ত বিজ্ঞানীরা বা মানুষ মনে করত আলো সূর্য থেকে তরঙ্গ আকারে আসে। কিভাবে আসে? আলো তরঙ্গ আকারে আসে। এই তরঙ্গ আকারে আসার সময় পৃথিবী এবং সূর্যের মাঝখানে যে খালি জায়গা আছে সেই খালি জায়গায় একটি কাল্পনিক মাধ্যম ইথার রয়েছে। সেই ইথার মাধ্যমের মধ্য দিয়ে আলো তরঙ্গ আকারে পৃথিবীতে আসে। কিন্তু বিজ্ঞানী মাইকেলসন মার্লে 1887 সালে একটি পরীক্ষার মাধ্যমে প্রমাণ করছেন যে পৃথিবী এবং সূর্যের মাঝখানে কোনো কাল্পনিক মাধ্যম ইথার বলতে কিছুই নেই এবং আলো ধ্রুববেগে গতিশীল হয়। আলো কিভাবে গতিশীল হয়? ধ্রুববেগে গতিশীল হয়। বা উৎস বা পর্যবেক্ষকের আপেক্ষিক গতির পরিবর্তনের কারণে আলোর বেগের কোনো কি হয় না? পরিবর্তন হয় না। এবং বিজ্ঞানী গ্যালিলিও এক ধরনের রূপান্তর দিয়েছিলেন, সেই রূপান্তরটা সঠিক নয়, সেটাকে সংশোধন করতে হবে। এই সিদ্ধান্তগুলি কে দিয়েছিলেন? বিজ্ঞানী মাইকেলসন মার্লি। তার ওই যে ইথার মাধ্যম আছে কি নাই সেই পরীক্ষা করতে গিয়ে এই সিদ্ধান্তগুলিতে উপনীত হয়েছিলেন। এই সিদ্ধান্তের উপর ভিত্তি করে 1905 সালে বিজ্ঞানী আইনস্টাইন তার আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব সূত্রটি উপস্থাপন করেছিলেন। তার এই বিশেষ তত্ত্বে কয়টি অংশ রয়েছে? দুইটি অংশ রয়েছে। তার এই বিশেষ তত্ত্বে দুইটি অংশ রয়েছে। তার আপেক্ষিকতার বিশেষ তত্ত্বে কয়টি উপাংশ রয়েছে? দুইটি উপাংশ রয়েছে। এই দুইটি স্বীকার্য রয়েছে। কয়টি স্বীকার্য রয়েছে? দুইটি স্বীকার্য রয়েছে। এটি উপস্থাপন করছিল 1905 সালে কিসের উপর? মাইকেলসন মার্লির পরীক্ষার উপর। মার্লির পরীক্ষার সিদ্ধান্তের উপর ভিত্তি করে, পরীক্ষার সিদ্ধান্তের উপর কি করে? ভিত্তি করে। ভালো করে দেখুন। এবং এই বিশেষ তত্ত্বটা
আপেক্ষিকতার সাধারণ তত্ত্বের একটি রূপ। আপেক্ষিকতার সাধারণ তত্ত্বের একটি রূপ মাত্র, ঠিক আছে, একটি বিশেষ রূপ বলতে পারি। তিনি আপেক্ষিকতার বিশেষ তত্ত্বকে দুইটি স্বীকার্য উপস্থাপন করেন। একটা হচ্ছে প্রথম স্বীকার্য, একটা হচ্ছে কি স্বীকার্য? প্রথম স্বীকার্য, আর একটা হচ্ছে দ্বিতীয় স্বীকার্য। আমরা প্রথম স্বীকার্য এবং দ্বিতীয় স্বীকার্যকে একটু বিস্তারিত আলোচনা করব। প্রথম স্বীকার্য ছিল ঠিক এরকম, দেখো প্রথম স্বীকার্য ছিল এরকম, পদার্থবিজ্ঞানের সূত্রগুলো সব কাঠামোতে একই রূপে থাকবে। পদার্থবিজ্ঞানের সূত্রগুলো সব কাঠামোতে একই রূপে থাকবে। আমি আবার বলতেছি, তিনি আপেক্ষিকতার বিশেষ তত্ত্বে যে দুইটি স্বীকার্য দিয়েছিলেন, তার প্রথম স্বীকার্যের মূল কথা হচ্ছে পদার্থবিজ্ঞানের সূত্রগুলো সব কাঠামোতে একই রূপে থাকবে, এবং দ্বিতীয় স্বীকার্য হবে আলো সবসময় ধ্রুববেগে গতিশীল হবে। আলো সব সময় ধ্রুববেগে গতিশীল হবে। আলো সব সময় ধ্রুববেগে কি হবে? গতিশীল হবে। এই দুইটা স্বীকার্যের উপর ভিত্তি করে আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব তিনি উপস্থাপন করছিলেন। আমি আপেক্ষিকতার এই বিশেষ তত্ত্বের এই দুটি স্বীকার্যকে একটু বিস্তারিত বা ইলাবোরেটলি বর্ণনা করার চেষ্টা করব। দেখো প্রিয় শিক্ষার্থী, আমি প্রথমে প্রথম স্বীকার্য নিয়ে একটু আলোচনা করব, এরপর দ্বিতীয় স্বীকার্যে আমরা যাব। প্রথম স্বীকার্যের জন্য আমি এখানে একটি প্রসঙ্গের নাম নিচ্ছি, দুইটি প্রসঙ্গের নাম নিচ্ছি। এই প্রসঙ্গের নাম দিলাম এস এবং এই প্রসঙ্গের নাম দিলাম এস প্রাইম। মনে করো এই প্রসঙ্গের মধ্যে তুমি আছো এবং এই প্রসঙ্গের মধ্যে তোমার বন্ধু আছে। এই প্রসঙ্গের মধ্যে তুমি নিউটনের গতির দ্বিতীয় সূত্রকে F সমান ma দ্বারা চিহ্নিত করলাম। F সমান কি দ্বারা চিহ্নিত করলাম? ma দ্বারা চিহ্নিত করলাম। একই ভাবে এই নিউটনের গতির দ্বিতীয় সূত্রকে তোমার বন্ধু দ্বিতীয় কাঠামোতে কি করলো? দেখতে পেল। এই F সমান ma সূত্রটা এখানে F প্রাইম সমান n প্রাইম n প্রাইম a প্রাইম হয়ে গেছে। n প্রাইম কি প্রাইম হয়ে গেছে? a প্রাইম হয়ে গেছে। অর্থাৎ দেখা গেছে যে তুমি যেখানেই যাও না কেন, যে কাঠামোতে নিয়ে যাও না কেন, তোমার সূত্রগুলো সব সময় কি থাকবে? একই থাকবে। এখানে দেখো এই সূত্রটার আমি শুরু থেকে যদি একটু আলোচনা করি, বা এই স্বীকার্যটার একটু শুরু থেকে যদি আমি আলোচনা করি, এই স্বীকার্যটাকে বলা হবে পদার্থবিজ্ঞানের নিয়ম সংক্রান্ত স্বীকার্য। এই স্বীকার্যটাকে বলা হবে পদার্থবিজ্ঞানের নিয়ম সংক্রান্ত স্বীকার্য। পরস্পরের সাপেক্ষে ধ্রুববেগে ধাবমান, সকল প্রসঙ্গের মধ্যে পদার্থবিজ্ঞানের সূত্রগুলো একই রূপ সমীকরণ গঠন করবে। আবার বলতেছি, পরস্পরের সাপেক্ষে ধ্রুববেগে ধাবমান সকল প্রসঙ্গের মধ্যে পদার্থবিজ্ঞানের সমীকরণগুলো বা পদার্থবিজ্ঞানের সূত্রগুলো একই রকম সমীকরণ দ্বারা প্রকাশ করা যাবে। একই রকম সমীকরণ দ্বারা কি করা যাবে? প্রকাশ করা যাবে। অর্থাৎ প্রাকৃতিক ঘটনাবলীর সকল নিয়ম সকল প্রসঙ্গের মধ্যে একই থাকে। আমি এখানে লিখতেছি এই স্বীকার্যকে পদার্থবিজ্ঞানের নিয়ম সংক্রান্ত স্বীকার্য বলা হয়। ঠিক আছে, পদার্থবিজ্ঞানের নিয়ম সংক্রান্ত কি বলা হয়? স্বীকার্য বলা হয়। পরস্পরের সাপেক্ষে ধ্রুববেগে ধাবমান সকল প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলো একই রূপ সমীকরণ গঠন করবে, বা একই রূপ সমীকরণ সূত্রগুলোকে একই রূপ সমীকরণ দ্বারা প্রকাশ করা যাবে।
প্রকাশ করা যাবে। একই সমীকরণ দ্বারা কি করা যাবে? প্রকাশ করা যাবে। অর্থাৎ অর্থাৎ প্রাকৃতিক গতিগুণাবলীর সকল নিয়ম, সকল প্রসঙ্গের মধ্যে, অর্থাৎ প্রাকৃতিক ঘটনাবলীর সকল নিয়ম, সকল প্রসঙ্গের মধ্যে একই হবে। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে মূলত আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের প্রথম স্বীকার্য। আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের কি স্বীকার্য? প্রথম স্বীকার্য। ঠিক আছে, এটাই হচ্ছে প্রথম স্বীকার্য। এটাকে আপেক্ষিকতার কি বলা হয়? নীতিও বলা হয়। এটাকে আপেক্ষিকতার নীতিও বলা হয়। এটাকে আপেক্ষিকতার নীতিও বলা হয়। এটাকে আপেক্ষিকতার নীতিও কি করা হয়? বলা হয়। কাইন্ডলি না বুঝলে আমাকে একটু জানাইও, আমি বোঝানোর চেষ্টা করব। আমি দুটি চিত্র দেখাইছি। এস চিত্রটিতে তুমি অবস্থান করতেছো এবং এস প্রাইম চিত্রটিতে বা এস প্রাইম প্রসঙ্গটার মধ্যে তোমার বন্ধু অবস্থান করতেছে। এই দুটি অবস্থানে তুমি তোমার অবস্থানে পদার্থবিজ্ঞানের দ্বিতীয় সূত্রকে, অর্থাৎ গতির দ্বিতীয় সূত্রকে দেখতে পেলে F সমান ma, এবং তোমার বন্ধুর কাঠামোতে সেটাকে দেখতে পেলো F প্রাইম সমান m প্রাইম a প্রাইম। অর্থাৎ স্থির ট্রেনে আরো সুন্দর করে যদি আমি উদাহরণ দিতে যাই, তাহলে দেখো তোমরা দুইজন হাঁটতেছো, তাহলে একজনের সাপেক্ষে একজন, কিন্তু দুইজনের গতি যদি সমান হয়, একজনের সাপেক্ষে একজনের পরিবর্তন তোমরা বুঝতে পারবে না। অথবা তোমরা দুইজন যদি একজনের সাপেক্ষে আরেকজন বসে থাকো, তাহলে পরিবর্তন বুঝতে পারবে না। আবার তুমি যদি রেলগাড়ির একটি কামরায় বসে থাকো, যার জানালা দরজা সব বন্ধ, তোমরা দুইজনকে ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছ না। আমরা যখন রেলগাড়ি বা কোনো কিছুতে বসি, তখন আমরা পরিপার্শ্বের সাপেক্ষে আমরা গতিশীল কিনা সেটা জানতে পারি। ঠিক আছে, এখন তোমরা দুইজন যেহেতু রেলগাড়িতে বসে আছো একটি কামরায়, এবং একজন আরেকজনকে ছাড়া কাউকে দেখতেছে না, সুতরাং তুমি বা তোমার বন্ধু কখনো প্রমাণ করতে পারবে না তোমরা একজন আরেকজনের সাপেক্ষে গতিশীল, একজন আরেকজনের সাপেক্ষে কিশীল? গতিশীল। এই ঘটনাটা হচ্ছে আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের প্রথম স্বীকার্য। আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের কি স্বীকার্য? প্রথম স্বীকার্য। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা প্রথম স্বীকার্য সম্পর্কে একটি ধারণা পেয়েছো। এগুলো নিয়ে আমরা বিস্তারিত গাণিতিক বর্ণনা আমরা পরবর্তীতে পড়ব। আমরা এখন একটু দ্বিতীয় স্বীকার্য নিয়ে আলোচনা করব। আমি দ্বিতীয় স্বীকার্যের কথা বলতে গিয়ে বলছিলাম যে দ্বিতীয় স্বীকার্য হচ্ছে আলুর বেগ সংক্রান্ত স্বীকার্য। আলুর বেগ সংক্রান্ত স্বীকার্য। দ্বিতীয় স্বীকার্যে বলা হয়েছে আলু সবসময় ধ্রুব বেগে চলে। আলু সবসময় কি বেগে চলে? ধ্রুব বেগে চলে। আলু সবসময় ধ্রুব বেগে চলে। তাহলে দেখো দ্বিতীয় স্বীকার্য আলুর বেগ সংক্রান্ত স্বীকার্য। আলুর বেগ সংক্রান্ত স্বীকার্য। আলুর বেগ সংক্রান্ত স্বীকার্য। এখানে বলা হয়েছে যে শূন্যস্থানে সকল পর্যবেক্ষকের নিকট আলোর ত্রুটি সর্বদা সমান থাকবে। শূন্যস্থানে সকল পর্যবেক্ষকের নিকট আলোর বেগ সর্বদা সমান থাকবে। সর্বদা কি থাকবে? সমান থাকবে। অর্থাৎ যদি শূন্যস্থানে কোনো পর্যবেক্ষক আলুকে পর্যবেক্ষণ করে বা আলুর বেগকে পর্যবেক্ষণ করে, সেই ক্ষেত্রে যে কোনো পর্যবেক্ষকের কাছে আলুর বেগকে সর্বদা সমান মনে হবে। সর্বদা সমান কি হবে? মনে হবে। এই বেগ আলুর প্রবাহের দিক, আলু কোন দিকে প্রবাহিত হচ্ছে সেটার উপর বা উৎসের উপর বা পর্যবেক্ষকের আপেক্ষিক গতির উপর, উৎসের উপর বা পর্যবেক্ষকের আপেক্ষিক গতির উপর কি করে না? নির্ভর করে না। তাহলে আমরা দেখতেছি যে আলুর বেগ কখনো আলুর প্রবাহিত দিকের উপর নির্ভর করবে না, উৎসের উপর নির্ভর করবে না, এবং পর্যবেক্ষকের আপেক্ষিক গতির উপর নির্ভর করবে না। ঠিক আছে, অর্থাৎ আলুর বেগ যে কোনো স্থানে, যে কোনো ক্ষেত্রে, যে কোনো পর্যবেক্ষকের সাপেক্ষে সর্বদা ধ্রুব। সর্বদা কি? ধ্রুব। এই জন্য এই নীতিটাকে
ধ্রুবতা আলুর ব্যাগের ধ্রুবতার নীতি বলা হয়। এই স্বীকার্যকে আলুর ব্যাগে ধ্রুবতার নীতিও বলা হয়। ধ্রুবতার নীতিও বলা হয়। তাইলে এই জিনিসগুলো মনে রাখিও, কারণ এগুলি তোমাদের বিভিন্ন পরীক্ষায় আসতে পারে। আমি প্রথম স্বীকার্য থেকে বলছিলাম আপেক্ষিকতার নীতির সূত্র বা আপেক্ষিকতার নীতি, আবার দ্বিতীয় স্বীকার্যকে আমরা বললাম আলুর ব্যাগের ধ্রুবতার নীতি। আলুর ব্যাগের কিসের নীতি? ধ্রুবতার নীতি। উদাহরণস্বরূপ যদি আমি বলি, মনে করো তুমি সমান্তরাল দুইটি বস্তুর মধ্য দিয়ে সি অর্থাৎ আলুর গতি যদি সি হয়, এই আলুর গতি সমান্তরালে কোনো পর্যবেক্ষক আলুর ব্যাগের কাছাকাছি বেগে ভ্রমণ করলেও, অর্থাৎ মনে করো তুমি যদি আলুর ব্যাগের সমান্তরালে আলুর কাছাকাছি ব্যাগ নিয়ে বা আলুর ব্যাগ নিয়ে তুমি যদি গতিশীল হও, আলুর ব্যাগের সমান্তরালে তুমি যদি আলুর ব্যাগ নিয়ে বা তার কাছাকাছি ব্যাগ নিয়ে গতিশীল হও, সেই ক্ষেত্রেও তুমি দেখতে পাবে যে আলুর ব্যাগ সব সময় সি হবে। আলুর ব্যাগ সব সময় কি হবে? সি হবে। অর্থাৎ সি মানে হচ্ছে যে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। কেমনে হইছে সেটা আমরা পরবর্তীতে ক্যালকুলেশনের মাধ্যমে বের করব। এখন মনে করো তুমি যদি আলুর সমান ব্যাগ নিয়ে তুমি যদি আলুর বিপরীত দিকে গতিশীল হও, সেই ক্ষেত্রে তোমার ব্যাগ হওয়ার কথা ছিল আলুর ব্যাগে প্লাস তোমার ব্যাগ সমান 2c। অর্থাৎ তুমি আলুর ব্যাগ দেখছো যে আলু সি ব্যাগে সামনের দিকে অর্থাৎ উত্তর দিকে গতিশীল, তুমি আলুর সমান ব্যাগ নিয়ে অর্থাৎ সি ব্যাগ নিয়ে তুমি বিপরীত দিকে গতিশীল। তার মানে তুমি আলুর ব্যাগ নিয়ে যদি বিপরীত দিকে গতিশীল হতে চাও, তাহলে তোমার ব্যাগ হওয়ার কথা ছিল সি প্লাস সি, তাই না? এরকম হওয়ার কথা ছিল না? এরকমই তো হওয়ার কথা ছিল। কারণ আমরা দেখি যে স্রোতের বেগ এবং নৌকার বেগের ক্ষেত্রে নদীতে স্রোত প্রবাহিত হচ্ছে, স্রোত যেদিকে প্রবাহিত হচ্ছে তার বিপরীত দিকে যদি নৌকা চালাইতে হয়, তাহলে স্রোতের বেগের সে বেশি বেগে চালাইতে হয়। স্রোতের বেগ যদি 5 কিলোমিটার হয়, নৌকাকে 6 কিলোমিটার বেগে চালাতে হবে, তারপরে নৌকা ঘন্টায় 1 কিলোমিটার বেগে সামনের দিকে যেতে হচ্ছে। ঠিক আছে কিনা? এখানে কিন্তু সি প্লাস, অর্থাৎ আমি যদি সি এর বিপরীতে যেতে চাই তাহলে সি প্লাস সি ব্যাগ নিয়ে যেতে হবে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে তুমি সি প্লাস সি ব্যাগ নিয়ে যেতে পারবে না। সেই ক্ষেত্রেও তোমাকে কি ব্যাগ নিয়ে যেতে হবে? সি ব্যাগ নিয়ে যেতে হবে। অর্থাৎ তুমি সেই ক্ষেত্রেও আনবে সি প্লাস সি বা 2c পাবে না, পাবে সিই। পাবে কি? পাবে সি পাবে। ঠিক আছে? তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব সম্পর্কে একটি ভালো ধারণা পেয়েছো এবং আপেক্ষিকতার তত্ত্বটি যে দুইটি উপাংশ দুইটি স্বীকার্যে বিভক্ত করা হয়েছে, প্রথম স্বীকার্যটি ছিল আপেক্ষিকতার নীতি সম্পর্কিত স্বীকার্য এবং দ্বিতীয় স্বীকার্যটি ছিল আলুর বেগের ধ্রুবতা সম্পর্কিত স্বীকার্য। এছাড়াও আমরা আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব নিয়েও মোটামুটি একটা ধারণা পেয়েছি। আমি তোমাদের জন্য একটা প্রশ্ন রেখে দেবো, তোমরা একটু সেই প্রশ্নটা বই করে সলভ করার চেষ্টা করবা। মানুষের উচ্চতা, ভর এবং বয়সের পরিবর্তন কিভাবে বের করা যায়? মানুষের উচ্চতা, ভর ও বয়সের পরিবর্তন কি বের করা যায়? বয়সের পরিবর্তন কি বের করা যায়? মানুষের উচ্চতা কি পরিবর্তন করা যায়? মানুষের ভর কি পরিবর্তন করা যায়? মানুষের বয়স কি পরিবর্তন করা যায়? হ্যাঁ, আমরা বলছিলাম যে স্থান, কাল এবং ভর সবগুলি পরিবর্তনশীল। এখানে স্থান মানে মানুষের উচ্চতা। মানুষটি যখন গতিশীল হয় তখন তার উচ্চতার পরিবর্তন হতে পারে, মানুষটা যখন গতিশীল হবে তখন তার ভরের পরিবর্তন হবে, মানুষটা যখন গতিশীল হবে তখন তার বয়সের পরিবর্তন হবে। কিন্তু নিউটনের মতে এই স্থান, ভর, কাল কোনটাই কি নয়? পরিবর্তন নয়। কিন্তু 1905 সালে বিজ্ঞানী আইনস্টাইন এই নিউটনের পরিবর্তনটাকে অর্থাৎ নিউটনের স্থির মতবাদটাকে পরিবর্তন করে কি করে বলছে? পরিবর্তনশীল করে বলছে, যা বাস্তবিক পক্ষে সত্যি বলে প্রমাণিত হয়েছে বা বিজ্ঞানীরা তার সত্যতা প্রমাণ পেয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটা আর দীর্ঘায়িত করার ইচ্ছে নেই। আমরা আগামী ক্লাসে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম।